নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। শেষ পর্যন্ত শান্তিপুরে সত্যিই কি বিজেপির প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী? সোমবার সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া এক প্রাক্তন বিধায়কের কথায় সেই সম্ভাবনাই উস্কে দিল। একান্ত আলাপচারিতায় ওই বিজেপি নেতা বলেন, শান্তিপুরে হয়তো শান্তিপুরের মানুষই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাকে প্রশ্ন করা হয়, তিনি কি শান্তিপুরের মাটির সন্তান? প্রাক্তন বিধায়ক বলেন, তার কাকার বাড়ি শান্তিপুরে হলেও তো তাকে শান্তিপুরেরই বলা যায়। সৌজন্যের খাতিরেই সে কথা রেকর্ড করা হয়নি বলে ওই প্রাক্তন বিধায়কের নামও প্রকাশ করা যাচ্ছে না। এদিকে রবিবার কেশিদাস রোডে সোনার বাংলা লজে বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন ঘিরেও ধোঁয়াশা তৈরি হয়েছে। ওই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক। বর্তমান বিধায়ক হিসেবে শান্তিপুরের তারই টিকিট পাওয়ার কথা। সেই হিসেবে সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নামও ওপরের দিকে রয়েছে বলে অনেকে মনে করছেন। তা সত্ত্বেও তাকে বাদ রেখে নির্বাচনী কার্যালয় উদ্বোধনেও যেন একটা ধন্দ রয়েছে বলে মনে করছেন অনেকে। ফলে ওই প্রাক্তন বিধায়কের কথা এবং নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা খোঁজারও চেষ্টা করছেন অনেকে। শেষমেশ বর্তমান বিধায়ক অরিন্দম ভট্টাচার্য শান্তিপুরে প্রার্থী হচ্ছেন, নাকি জেলার অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রার্থী করা হবে, না সত্যিই মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করা হবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত জল্পনা চলতেই থাকবে। তবে অন্য একটি সূত্র জানাচ্ছে, মিঠুনকে দল প্রার্থী হওয়ার প্রস্তাব দিলেও তিনি প্রার্থী হতেই রাজি হচ্ছেন না। সংঘ পরিবারও চাইছে না মিঠুনকে এক জায়গায় বেঁধে রাখতে, এমনটাই ওই সূত্র জানাচ্ছে। সেক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির নাম তালিকায় রাখা হচ্ছে বলে ওই সূত্রে জানা গিয়েছে। অপরদিকে শান্তিপুর কেন্দ্রে জোটের প্রার্থী কে হচ্ছেন তা নিয়েও জট কাটছে না। কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে, এই আসনে তাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই ক্ষেত্রে নাম উঠে আসছে রিজু ঘোষালের। অসমর্থিত সূত্রে শোনা যাচ্ছে, তিনি শান্তিপুরে ঘরও নিয়েছেন ইতিমধ্যে। তবে বামফ্রন্ট সূত্রে অবশ্য এখনও এ ব্যাপারে কোনো বক্তব্য জানা যায়নি। ইতিমধ্যে দু এক জায়গায় কাস্তে হাতুড়ি তারা আঁকাও হয়েছে দেওয়ালে। কংগ্রেস অবশ্য বলছে তার পাশেই হাত আঁকা হবে, কারণ উভয়কে নিয়েই তো জোট। সব মিলিয়ে জোট এবং বিজেপির প্রার্থী ঘোষণা না হওয়া পর্যন্ত শহর এবং গ্রাম জুড়ে এই সমস্ত জল্পনা চলতেই থাকবে। ডুবিয়া মরিলাম তোমারই প্রেমে পড়িয়া। প্রতিচ্ছবি সংবাদ। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsaricenter.com। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। এবার ভোটে তবে কি হুইল চেয়ারই প্রচারের মুখ? তেমনটাই মনে হচ্ছে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর সিংহের সমর্থনে দেওয়াল লিখন দেখে। সম্প্রতি নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট লাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তড়িঘড়ি তাকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে এসে তার চিকিৎসা শুরু হয়। তার পায়ে প্লাস্টারও করা হয়। এরপর রবিবার তিনি কলকাতায় হুইল চেয়ারে করে মিছিলেও অংশ নেন। সোমবার সভাতেও বক্তব্য রাখেন হুইল চেয়ারে করে। সোমবার এই ফুলিয়ায় শঙ্কর সিংহের সমর্থনে একটি দেওয়াল লিখনে চোখে পড়ল হুইল চেয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেখানে মুখ্যমন্ত্রীর পায়ের কাছে রয়েছে একটি বড় ফুটবল, পাশেই লেখা, ভাঙা পায়েই খেলা হবে। অভিনব এই দেওয়াল লিখন দেখে পথচলতি মানুষ থমকে যাচ্ছেন, কিছুক্ষণ দেখছেন দেওয়ালের লিখন। তবে হুইল চেয়ারের পাশাপাশি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা কয়েকটি প্রকল্পও। সে দেওয়াল লিখনে ছাত্রদের পাশাপাশি হাত লাগিয়েছেন ছাত্রীরাও। ফুলিয়া থেকে বাদকুল্লা প্রতিদিন 8-10 হাজার মানুষ যাতায়াত করেন। তাই সেই পথেই হুইল চেয়ারে বসে করজোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিকৃতি তারা ফুটিয়ে তুলেছেন। এই দেওয়াল লেখা প্রসঙ্গে রানাঘাট দক্ষিণ পশ্চিম কেন্দ্রের তৃণমূল
SC/ST সেলের দায়িত্বপ্রাপ্ত সৈকত দাস জানাচ্ছেন, যাতায়াতের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি মানুষের চোখে পড়লে তা নিশ্চয়ই প্রচারে সহায়ক হবে। তারা এই ধরনের প্রায় 200 দেওয়াল লেখার সিদ্ধান্ত নিয়েছেন এবারের ভোটে। তবে ব্যঙ্গচিত্রে তারা বিশ্বাসী নন। মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথা মানুষকে মনে করিয়ে দিতে পারলেই জয় সুনিশ্চিত বলে তাদের ধারণা। সরকারের উপর নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় আগে জেলা ঘুরেছেন, তারপরে দুয়ারে ঘুরেছেন। আমরাও সেইভাবে মানুষকে সেই আশাটা জাগাচ্ছি। মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব উন্নয়ন একদম জন্ম থেকে মৃত্যু অবধি 63টা যে প্রকল্প, সেটা মানুষের কাছে তুলে ধরা আমাদের কাজ। কীভাবে করছেন? দেওয়াল লেখনের মাধ্যমে? দেওয়াল লেখনের মাধ্যমে, প্রচারের মাধ্যমে এবং আগামী দিনে বক্তব্য শুরু হবে তার মাধ্যমে। প্রতিচ্ছবি সংবাদ। রাজু শাড়ি সেন্টার, এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। সিটি বাজার এখন দিচ্ছে প্রতিটি কেনাকাটাই আপ টু 30% ডিসকাউন্ট। শীতের পোশাক সহ সিটি বাজারে আপনারা পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স, শার্ট, টি শার্ট, মহিলাদের শাড়ি, চুড়িদার এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও একটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে বেসরকারীকরণ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গচ্ছিত সাধারণের টাকা ব্যক্তি মালিকানার হাতে তুলে দেওয়ার চেষ্টা, IDBI ব্যাংক বিলগ্নীকরণ, আউটসোর্সিংয়ের মাধ্যমে গ্রাহকের গোপনীয়তা ভঙ্গ করার চেষ্টা, মাস ব্যাংকিংয়ের বদলে ক্লাস ব্যাংকিং করার চেষ্টা ইত্যাদির বিরুদ্ধে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে দেশজুড়ে দুদিনের ব্যাংক ধর্মঘটের প্রথম দিনেই বিপর্যস্ত ব্যাংকিং পরিষেবা। সোমবার ধর্মঘটের প্রথম দিনে জেলা জুড়ে বিভিন্ন ব্যাংকের সামনে ব্যাংক কর্মীরা পিকেটিং করেন। কয়েকটি বেসরকারি ব্যাংক এদিন খুললেও আন্দোলনরত কর্মীরা গিয়ে সেই ব্যাংকগুলি বন্ধ করে দেন, ফলে অচল হয়ে পড়ে সরকারি আর্থিক লেনদেন। আন্দোলনরত কর্মীরা বলছেন, ব্যাংকিং ব্যবস্থা যে একটা পরিষেবা সেটাই আর মানতে চাইছে না কেন্দ্রীয় সরকার, ফলে অদূর ভবিষ্যতে গ্রামের মানুষের পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দেবে। ব্যাংকগুলি বেসরকারি হয়ে গেলে সরকারের দায় না থাকায় গরিব মানুষের স্বার্থ বিঘ্নিত হবে। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ বেড়ে যাবে, ব্যাংকের সুদ আরও কমে যাওয়ার আশঙ্কা দেখা দেবে। তারা বলেন, ব্যাংকগুলি বেসরকারীকরণের প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে আগেই। এমনকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির প্রতি সাধারণ গ্রাহকদের যাতে আস্থা কমে, বিরক্তি বাড়ে, তার প্রক্রিয়াও শুরু হয়েছে, যাতে বেসরকারি ব্যাংকগুলিকে ভালো মনে করে সেদিকে ঝোঁকে গ্রাহকরা, তার চেষ্টাও চলছে খুব সূক্ষ্মভাবে। এই দুদিন ব্যাংকের সমস্ত শাখা বন্ধ থাকার পাশাপাশি বন্ধ থাকছে বিভিন্ন ব্যাংকের ATMও। তাদের এই ধর্মঘট প্রসঙ্গে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রিজিয়ন 5-এর অর্গানাইজিং সেক্রেটারি অভিষেক ঘোষ জানান, দুদিনের সারা ভারতব্যাপী ধর্মঘট হচ্ছে। সমস্ত কর্মী সংগঠন এবং অফিসার সংগঠনের যৌথ মঞ্চ, যেটা সারা ভারতব্যাপী চলছে, এটা ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের তরফ থেকে ডাকা হয়েছে। সেটার মূল কারণ হচ্ছে, এবারের বাজেট বক্তৃতায় আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী হঠাৎ ডিক্লেয়ার করলেন যে দুটি ন্যাশনালাইজ ব্যাংকে প্রাইভেটাইজ করে দেওয়া হবে। লাভজনক সংস্থাকে এইভাবে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার নজির এর আগে আমরা দেখিনি। যেখানে যখন ব্যাংক জাতীয়করণ হয়েছিল 1969-70, সেই সময় ব্যাংকের পুঁজি ছিল, এই সরকারি ব্যাংকগুলো সমস্ত মিলিতটা অর্থ ছিল মাত্র 3000 কোটি টাকা, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে 140 লক্ষ কোটি টাকা পুঁজি। সেটাকে কেন হঠাৎ এই রকম পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া, তার কোনো কারণ কিন্তু কেন্দ্রীয় সরকার দেখাতে পারছে না। আমার আপনার মতো সাধারণ মানুষ যাদের টাকা এই সরকারি ব্যাংকের মধ্যে রয়েছে, যে সরকারি ব্যাংকগুলো সমস্ত সোশ্যাল স্কিমগুলোকে ইমপ্লিমেন্ট করে, যেটা কোনো প্রাইভেট ব্যাংকের কাছ থেকে দেখা যায় না। আপনি আমাকে বলুন, এরকম কটা প্রাইভেট ব্যাংক আছে যারা 1000 টাকায় বা জিরো ব্যালেন্সে এই সমস্ত বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার অ্যাকাউন্ট খুলতে থাকবেন? যে পুঁজিপতিরা আমাদের দেশের অর্থ নিয়ে বিদেশে চলে গেছেন, সেই পুঁজিপতিরাই যদি এই সমস্ত সরকারি ব্যাংকগুলোর মালিক হয়ে যান, তাহলে তারা কি সেই সমস্ত লোনগুলো আর কখনো ফেরত দেবেন? এইগুলো রাতারাতি গণেশ উল্টে দেওয়ার মতো এই ব্যাংকগুলো একদিন কিন্তু মুখ থুবড়ে পড়বে। এর প্রতিবাদে সারা ভারত জুড়ে আজকে সমস্ত কর্মী এবং অফিসাররা রাস্তায় নেমেছেন। প্রতিচ্ছবি সংবাদ।
লো ব্যাক পেন, অস্টিওআর্থ্রাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। লো ব্যাক পেন, অস্টিওআর্থ্রাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। আর 5টা দিনের মতোই রাতের খাবার খেয়ে বারান্দায় বাবা ও ছেলে দুজনের টোটো পাশাপাশি রেখে চার্জ দিয়ে শুয়ে পড়েছিলেন শান্তিগড় 2 নম্বর কলোনির প্রফুল্ল দেবনাথ ও বিশ্বজিৎ দেবনাথ। রাত 1টা নাগাদ আগুনের তাতে ঘুম ভেঙে দেখতে পান বারান্দায় 2টি টোটোই দাউ দাউ করে জ্বলছে। ততক্ষণে চলে এসেছেন প্রতিবেশীরাও। সকলে মিলে জল দিয়ে আগুন নেভানোয় আগুন বসবাসের ঘরে ঢুকতে পারেনি, কিন্তু পুড়ে খাক হয়ে গিয়েছে 2টি টোটোই। এলাকা জুড়ে কেরোসিনের গন্ধে অনেকেরই অনুমান কেরোসিন ঢেলে কেউ টোটোটিতে আগুন লাগিয়ে দেয়। কিন্তু কারা এই কাজ করলো, কেন করলো তা বুঝতে পারছেন না অত্যন্ত গরিব এই পরিবার। মূলত তন্তুজীবী এই পরিবারের প্রধান প্রফুল্ল দেবনাথ লকডাউনের সময় তাঁত বন্ধ হয়ে থাকায় ব্যাংকে যেটুকু টাকা গচ্ছিত ছিল সেই টাকা জমা দিয়ে বাকিটা 2 বছরের কিস্তিতে একটি নতুন টোটো কেনেন। তার কিছুদিন বাদে ছেলে বিশ্বজিতের জন্য একটি পুরনো টোটো কেনেন সুদে টাকা ধার করে। এরই মধ্যে 2টো টোটোই সম্পূর্ণ পুড়ে যাওয়ায় আক্ষরিক অর্থেই মাথায় হাত গোটা পরিবারের। আগামী দিনে কি করে চলবে সংসার? নতুন টোটোই বা কিনবেন কি করে? অথবা পুড়ে যাওয়া টোটোর কিস্তির টাকাই বা পরিশোধ করবেন কিভাবে? এই চিন্তাতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। আমরা ঘুমিয়েছিলাম রাতে, ধরো একটা পাড়ায় থাকতে গেলে ঝুঁঝামেলা খাওয়া সাথে হতে পারে, ঠিক আছে। হচ্ছে গিয়ে হয়তো কেউ শত্রুতা করেই করেছে, শত্রুতা করেই করেছে যে ওর ক্ষতি করে দিই, এটার পরেই তো আমাদের সংসার চলে। সেই সমিতিতে ওই তখন 11টা আপনি কেবল বারান্দার লাইটটা নিয়ে দিয়ে যখন ঘুমাইতে যাই লাইট বারান্দারটা নিয়ে দিই, ওই নিভে দিয়ে আমরা খাটে উঠেছি, চৌকিতে উঠেছি শুতে, তখন নিভে দিয়ে আগুন জ্বলতে আছে নামাই করে। প্রতিচ্ছবি সংবাদ। শান্তিপুরে অভিজ্ঞ প্রশিক্ষকের সাহচর্যে অত্যাধুনিক মানের ইউনিসেক্স মাল্টিজিম বিট দ্য ফিটনেস ক্লাব। থাকছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক সময়। নিজেকে 100% ফিট রাখতে আজই আসুন বিট দ্য ফিটনেস ক্লাবে। আমাদের ঠিকানা নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। ফোন 7407232300 অথবা 9091472852। সরকারি নির্দেশে সোমবার থেকে রাজ্যের সমস্ত ধরনের গ্রন্থাগার খোলার কথা, কিন্তু শান্তিপুরেই অনেক গ্রন্থাগারে নেই গ্রন্থাগার কর্মী। ফলে নির্দেশ আসা সত্ত্বেও গ্রন্থাগার খোলা নিয়ে সংকট। শান্তিপুরের অন্যতম শতবর্ষেরও প্রাচীন পাবলিক লাইব্রেরিতে নেই গ্রন্থাগারিক, এমনকি নেই গ্রন্থাগার কর্মীও। সোমবার গিয়ে দেখা গেল কয়েকজন ছাত্র এসেছেন পাঠকক্ষে। এখানে লাইব্রেরি চালাচ্ছেন লাইব্রেরির সম্পাদক ও সংগ্রহশালা দেখাশোনা করার জন্য এক ক্যাজুয়াল শ্রমিক। লাইব্রেরি সম্পাদকের কথায় জেলা গ্রন্থাগার দপ্তর লোক না দিলে প্রতিদিন খোলা যাবে না লাইব্রেরি। একই অবস্থা আরেক প্রাচীন অক্ষয় গ্রন্থাগারেও। সেখানে গিয়ে দেখা গেল গ্রন্থাগার বন্ধ। গ্রন্থাগারিকে ফোন করতে তিনি জানালেন তিনি ফুলিয়ায় কৃত্তিবাস পাঠাগারে ডিউটি করছেন। সপ্তাহে 3 দিন অক্ষয় গ্রন্থাগারে, 3 দিন কৃত্তিবাস গ্রন্থাগারে ডিউটি করেন তিনি। অর্থাৎ এখানেও নেই গ্রন্থাগারিক। এভাবেই বিভিন্ন গ্রন্থাগারে প্রয়োজনীয় গ্রন্থাগারিক ও গ্রন্থাগার কর্মী না থাকায় সরকারি নির্দেশ মেনে গ্রন্থাগার খোলা সত্যিই যে অসম্ভব তা মানছেন গ্রন্থাগারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
হচ্ছিল, এই লকডাউনে বন্ধ ছিল, তো সমস্যা কী হচ্ছিল? সমস্যা বলতে এখানে আসতে পারছিলাম না, এটাই সমস্যা। তুমি সরকারি বিধিনিষেধ কতটা মানছো? মানার চেষ্টা করছি যতটা সম্ভব, যা প্রোটোকল আছে কোভিডের সেই অনুযায়ী। মাস্কটা পরা উচিত ছিল, করছি না, কিন্তু মানুষজনের মধ্যে হলে আমি অবশ্যই করি। আচ্ছা, থ্যাংক ইউ। লকডাউনে তো দীর্ঘদিন বন্ধ ছিল, তাহলে বই পড়াটা তো সমস্যা ছিল, কেমন লাগছিল? খারাপ লাগছিল, তবে বাড়িতে পড়ছিলাম, কিন্তু এখানে এসে পড়লে ভালো হয়, অনেক একসঙ্গে বইগুলো পাওয়া যায়। এখন ভালো লাগছে, আবার খুলেছে। আমরা কোভিড-19-এর মধ্যেও মাসে 2 দিন করে এসে লাইব্রেরিকে দেখভাল করে যেতাম। এর মতো অবস্থাতেও আজকে খুলে খুব ভালো লাগছে। এর আগেও সপ্তাহে 1 দিন 2 দিন করে খুলেছি, এখন খুলছি আজকে থেকে। তো মোটামুটি এখন যা পরিস্থিতি আছে, আমরা তো 6 মাস আগে 2 মাস কি 3 মাস হবে কি 2.5 মাস হবে, আমাদের যে অডিটোরিয়ামটা আছে ওটা সেক্রেটারি আপনাদের মানে সরকারের নির্দেশ অনুযায়ী প্রোটোকল মেনে আমরা ওটা খুলেছি, আরম্ভ করছিলাম। আজকে থেকে লাইব্রেরি খুলে খুব ভালোই লাগছে। সপ্তাহে 3 দিন খোলা অর্ডার থাকা সত্ত্বেও কিন্তু আমার লাইব্রেরিতে কোনো রকম কর্মচারী নেই, সরকারি কর্মচারী যার গ্রন্থাগারে কেউ নেই। আমি লাইব্রেরিতে আমার যে ক্যাজুয়াল ওয়ার্কার আছে, যাদের উপর ভিত্তি করে, তাদের উপর ভিত্তি করে আমি সপ্তাহে 3 দিন লাইব্রেরি খুলেছি এবং বই দেওয়া নেওয়া আদান প্রদানও চলছে বা চলেছেও এবং চলছেও। কিন্তু বর্তমানে আজকে যে অর্ডারটা যে হয়েছে, যে প্রতি সপ্তাহে 6 দিনই শনিবার রবিবার শুধু 4th স্যাটারডে আর 2nd স্যাটারডে, 2nd স্যাটারডে আর 4th স্যাটারডে ছাড়া রোজই লাইব্রেরি খুলবে, সেটা লাইব্রেরি খুলে রাখাটা আমার পক্ষে অসম্ভব। এবং আমি এটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসারকে আর অথরিটিকেও জানিয়েছি, তাকে ওভার ফোনেও জানিয়েছি এবং তাকে হোয়াটসঅ্যাপেও জানিয়েছি, এবং তিনি বলেছেন দেখবেন, খুব শিগগিরই আমাকে লোক দেবেন। যদি তার লোক যদি দেন, তাহলে আমি নিয়মিত আমি হল বা তোমার যে লাইব্রেরি যে গ্রন্থাগার যেটা ভবন, পাঠ্য ভবন, সেটা নিয়মিত খুলতে পারবো। প্রতিচ্ছবি সংবাদ। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। কোভিড সংক্রমণের কারণে এবার নির্দিষ্ট সময়ে অনেক কিছুই করা যায়নি। প্রতি বছর শীতের সময় শান্তিপুরের কলাতীর্থ প্রদর্শনী কক্ষে বিভিন্ন ধরনের যে প্রদর্শনী হয়, তা এবার অনেকটাই পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপুরের আলোকচিত্রীদের সংগঠন ইনার ভিশনের 16 বার্ষিক ফটোগ্রাফি প্রদর্শনী একই কারণে এবার অনুষ্ঠিত হলো 11 থেকে 14 মার্চ শান্তিপুরের কলাতীর্থ প্রদর্শনী কক্ষে। প্রদর্শনীতে সংগঠনের 9 সদস্য এবং একজন অতিথি আলোকচিত্রীর তোলা 31টি ছবি স্থান পেয়েছিল, যার বেশিরভাগই ছিল আর্ট ফটোগ্রাফি। ফটোগ্রাফাররা হলেন রূপল দেবনাথ, তমজিৎ অধিকারী, অজয় দত্ত, রাহুল সাহা, দেবজ্যোতি দে, পল্লব প্রামাণিক, নারায়ণ প্রামাণিক, নিলয়কান্তি দাস, তরুণ সরকার এবং শুভব্রত বন্দ্যোপাধ্যায়।
প্রতিচ্ছবি সংবাদ।